তাহলে এবিটিএ পেজ নম্বর 99 পেজের আমরা এবিটিএ হচ্ছে ভৌত বিজ্ঞানের শর্ট কোশ্চেন ম্যাথ গুলো সব করব, তাই তো? এই 99 মনে পড়ে গেল তোদের এখানে 99 হচ্ছে বিরিয়ানি দিচ্ছে। এই পরিটা বেরিয়ে একটু বিরিয়ানি বাসটা দাঁড়ায় সে পাশে, ওর দিকে এগিয়ে গেলে দেখবি একটা এরকম ফেস্টুন লাগিয়ে দিয়েছে 99 টাকায় বিরিয়ানি। বলাই একদিন খাবি তো? ভৌত বিজ্ঞানে 100 পেয়ে গেলে বিরিয়ানি খাবি 99 টাকা। দেখ আমি একটা কথা বলি, বিরিয়ানি সব ঠিক আছে, আতরটা কম দিতে বলবি, আর মাংসটা যেন একটু ভালো করে কষে, মানে বললেই যেন ছেড়ে যায়। আপনাকে সবকিছু কিনে দিয়ে দেবো, রেডি খেয়ে সম্মান দিয়ে কথা বল। আমি রাঁধতে পারি না, আমি শিখিয়েছিলাম না, আমি হচ্ছে মাস্টার শেফ। তাই নাকি? ওই যে ওকে শিখিয়েছি। বল দেখি বিরিয়ানি কিভাবে রান্না করতে হয়। বিরিয়ানি নামের মধ্যেই পরপর স্টেপ গুলো লেখা আছে। হ্যাঁ, এটা আইডিয়া। সবে দিয়ে শিখে যাবো আমি, তাহলে দোকানগুলো চলবে কি করে? একটা সম্মান দিয়ে কথা বলতে পারিস না। আচ্ছা এই শোন, অঙ্ক বেকার অঙ্কটা দেখ 99 পেজেতে 1.3 তে ফার্স্ট অঙ্ক দেয়া আছে 1.3। কি আছে 1.3 তে? কোন গ্যাসের আণবিক ওজন 16 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? ইজি, m সমান 6 দিয়ে m সমান 16 দিয়েছে নাকি? m সমান 16, তাহলে d সমান কত হয়? m/2, মানে 16/2 ইকুয়াল কত হবে? 8। বাষ্প ঘনত্ব 8 হয়ে গেল। এক সেন্টেন্সে কথা শেষ, রদ্দক্তা মারবে। তারপরে 1.8 দেখো 1.8 এরটাও কিন্তু ম্যাথ আছে। দেখো আমি তোমার দিকে যেগুলো অ্যানালিসিস করতে পেরেছি প্রতিটা পেজেতে সেই ম্যাথগুলো করাচ্ছি। তোমরা যখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে যদি দেখো যে কোনো এক্সট্রা ম্যাথ রয়ে গেছে যেটা আমি করাইনি, সেটা আমাকে বলবে। বা এমন কোনো জিনিস থাকতে যে সূত্রগুলো, কিছু সূত্র প্রতিষ্ঠা বা কিছু নতুন টাইপের ভৌত বিজ্ঞানের অঙ্ক কোশ্চেন দেওয়া আছে, ওগুলো না পারলে গোল দাগ দিয়ে রাখবে, আমাকে জানাবে যে স্যার এই অঙ্কগুলো পাচ্ছি না, একটু ভালো করে বুঝুন, তখন আমি আবার করবো। ঠিক আছে? পরপর দেখে দেখে যেতে গেলে তাহলে একদিনে একটা টেস্ট পেপারে পেজ শেষ করা যাবে। 0.2 ওহম এর দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে, এখানে 0.2 ওহম মানে ব্যাপারটা হচ্ছে R1 সমান 0.2, আবার R2 সমানও 0.2। এর দিয়ে কিছু যুক্ত করব? সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মানটা কি হবে? তুল্য রোধেরটা নির্ণয়ের সূত্রটা তোমাদেরকে শিখিয়েছিলাম। তুল্য রোধ R সমান, তুল্য রোধ কি হয়? R সমান 1/R1 প্লাস 1/R2। এবারে ব্যাপারটা কি, এদের মধ্যে লসাগু গসাগু হয়, কিন্তু শেষ স্ট্রাকচারটা এরকম হয়। R সমান যদি উল্টে যায় তখন এইটা উপরে চলে যায়, R1 R2টা উপরে চলে যায়, আর R1 প্লাস R2টা নিচে আসে। আমাকে কিন্তু এই সূত্রটা ফলো করতে হবে তুল্য রোধের ক্ষেত্রে, এই সূত্রটি মনে রাখতে হবে। সমান্তরাল সমান্তরাল না শ্রেণী বলা আছে, তাহলে এটাই হবে। হ্যাঁ, তাহলে আমাকে তুল্য রোধ ডিরেক্টলি লিখব, তুল্য রোধ, তুল্য রোধ R সমান মানটা লিখে দাও 0.2 ইন্টু 0.2 বাই 0.2 প্লাস 0.2, তাহলে এখানে 0.04 বাই 0.4। ঠিক, এবারে এর জন্য উপরেতে 10, তাই তো? এটা মুছে দিলে এর জন্য নিচে 100, একটা শূন্য একটা শূন্য করে নিচে 10 থাকছে, আর উপরে কেটে গেলে কত হবে? শুধু 1, মানে ব্যাপারটা হচ্ছে 1 এর 10 মানে 0.1। তাহলে তুল্য রোধ কত হবে? 0.1 ওহম। আচ্ছা, ভগ্নাংশ দেওয়া নেই, ভগ্নাংশ দেওয়া আছে, তাই তো? তাহলে তোমরা এটা অবধি করবে, 1 এর 10 ওহম, যতটা দেবে ততটা। কখনো ভগ্নাংশ দিবে, কখনো দশমিকে দিবে, যেটা যেমন দেবে অপশনাল সেটা করবে। ঠিক আছে? বলাই এ বলাই শীতকালে তো বিয়ের সিজনটা পড়ে কেন, আমার এটাই জানা দরকার।
এই মুছে দেবো এই দুটো, হ্যাঁ? ওরা লিখছে আমাকে কিছু উত্তর দেয়নি, কিছু না, তোর জীবনটাই বৃথা। বহুদিন আগে ভালোবাসা চলে গেছে বিরিয়ানির জন্য। কেন খাওনি কেন? তুই তো খেতেই পারো। ও আবার তুই বাবনি বুড়ি। বহুদিন মানে কিন্তু আগের জন্মে খেয়েছিলি মনে হচ্ছে। বাবু হয়ে গেছে আর তো খাওয়া যাবে না এসব। বলবো নি বাবা। একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট, তাহলে এখানে ভি দেয়া আছে, ভি সমান 1 ভোল্ট। ঠিক আছে, তাহলে তুই পরীক্ষাতে একটা ফিস্টি করবি ওর সঙ্গে মিলে। তুই তো শুনি শিওর বল, পরীক্ষার পরে খুঁজে পেলে তো এসবো আমরা। সত্যি না, আমরা তাহলে সামনাসামনি একটা করবো সবাই। ঠিক আছে, মাধ্যমিকের ব্যাচটাকে শুরু করি 12 জন। শিওর কথা দিচ্ছ? লিপসা যদি না করার ঘাটটাকে ভেঙে দেবো। ভিতর দিয়ে 0 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলো, তাহলে I সমান কত আছে? 0. বল বল। সুচিত্রা সেন কিছু বলেনি কেন? আস্তে আস্তে শুনতে পাইনি। প্রবাহিত হলে পরিবাহীর রোধ কত হবে? কি চাইছে? পরিবাহীর রোধ। আর চেয়েছে, এটা তো সূত্র ভালো, ভি সমান আই আর হয়। আমরা জানি কি ভি সমান আই আর, তাহলে আর সমান ভি বাই আই। ভি এর মান 1, এটা হচ্ছে 0.2, দশমিক কেটে গেলে উপরে 10 আর নিচে 2 সমান কত হবে? 5। তাহলে রোধ 5 ওহম। বল এরকম অঙ্ক দিলে তো স্যার ডিঙ্গালা লাগবে। এরকম তো থাকবে শর্ট কোশ্চেন, অঙ্কগুলোকে বুঝতে হবে। এখান থেকে 1 নম্বরের শর্ট কোশ্চেন। আচ্ছা দেখ, আমাদের যে 3.8 এর অঙ্কটা দেয়া আছে, অঙ্কটাতে একটা কথা বলা আছে এ বি সি মৌল। এ একটা মৌল, বি একটা মৌল, সি একটা মৌল। তাদের পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে কত কত? 6, 8 আর 10। 6, 8 আর 10। তাহলে এদের যদি আমি পারমাণবিক ক্রমাঙ্কটাকে ভেঙে দেই, এটা হবে 2, 4। এটা কত হবে? 2, 6। আর এটা কত হবে? 2, 8। নরমালি বুঝতে যাচ্ছে এটা নিষ্ক্রিয় মৌল, যার সর্বশেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকে সে নিষ্ক্রিয় মৌল হয়। তাহলে সিটা কি মৌল হয়ে গেছে? নিষ্ক্রিয় মৌল। ইভেন বইতেও লেখা আছে, দেখো সি একটি নিষ্ক্রিয় মৌল। দুটো কোশ্চেন দিয়েছে। আইয়ে দিয়েছে কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি? তড়িৎ ঋণাত্মকতা মানে তার নেগেটিভ হওয়ার প্রবণতা। সে নেগেটিভ হতে চাইবে। নেগেটিভ হতে চাইবে কখন? যখন সে ইলেকট্রনটাকে গ্রহণ করবে। তাহলে তড়িৎ ঋণাত্মকতার সঙ্গত আছে বইতে। তাহলে কোন মৌলটা? এর সর্বশেষ কক্ষে 4টে আছে, এর সর্বশেষ কক্ষে 2টো আছে। তাহলে এদের মধ্যে কার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি? বি এর প্রবণতা বেশি। কারণ কি, বি এর 2টো গ্রহণ করলে হবে, কিন্তু এর কটা? 4টা মানে একটু লেন্থি হয়ে যাচ্ছে। ও ডিসিশন নিবে আমি 4টা নেবো নাকি 4টা ছাড়বো। কিন্তু এর কিন্তু বলছে না, আমার তো 6টা আছে, 2টো নিলেই কাজ মিটে যাবে। তাহলে এর মধ্যে জেদ বেশি আছে, ভাই আমাকে ইলেকট্রন নিতেই হবে। এ চাইবে কি, আমার না নিলেও চলবে, অন্যের সাথে বরঞ্চ আমরা একটু সহাবস্থান করি। এ তখন সমযোজী বন্ধন গঠন করতে উদ্যত হবে। সি এর ক্ষেত্রে, সি এর সর্বশেষ 4টে থাকে, সে সব জায়গাতে কি বন্ধন গঠন করে? সমযোজী। কিন্তু এইগুলোর নেগেটিভ চার্জ হচ্ছে 2টো, মাত্র 2টো ইলেকট্রন যদি নিতে পারে, এর সর্বশেষ কক্ষে 8টা হয়ে যাবে। তাহলে এ কেন বলবে আমি 6টাকে শেয়ার করতে বলবো লোকের সাথে? এর তো শেয়ার করার কোনো চক্র নেই। এ বলছে আমার 2টো লাগবে, অলরেডি আমার 6টা আছে, তাহলে আমি নিয়ে নেবো কার কাছ থেকে। মানে এর ইলেকট্রনকে টানার প্রবণতা এর থেকে বেশি। তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যানসারটা এটা হবে। তাহলে এখানে কোশ্চেনটা ছিল কি, যে কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি? তাহলে বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। কিভাবে আমরা জিনিসটাকে বুঝলাম, ব্যাপারটা বুঝে গেল? একদম গল্পের মতো করে তৈরি করবে। এর সর্বশেষ 6টা, মানে এটা ইলেকট্রনটাকে মাস্ট নেবে। কিন্তু এর যেহেতু 4টে আছে, আরো 4টে দরকার। 4টে এ নিতেও পারে, আবার কারোর সাথে সম্পর্ক তৈরি করতেও পারে। সুতরাং এর মধ্যে অতটা জেদ থাকবে না যতটা জেদ এর মধ্যে থাকবে। তাহলে আই এর অ্যানসারটা হবে এটা। ডবল আই কি আছে? ডবল আইতে বলেছে দেখো, এ ও বি এর মধ্যে কোন মৌলটির পরমাণুর আকার কম। এবারে পরমাণুর আকার ক্রম অনুযায়ী সাজালে দেখো, এইগুলো সবই কিন্তু দ্বিতীয় পর্যায়ে অবস্থান করেছে।
তাহলে এটা কি বরাবর আছে বলতো? শ্রেণী বরাবর। তাহলে শ্রেণী বরাবর সবাই দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এটা হচ্ছে 4 + 10 কত হবে? এটা 14, এটা 16 আর এটা 18। তাহলে 14, 16, 18 পরপর আছে। তাহলে এই পরমাণুর আকার অনুযায়ী সাজালে, পরমাণুর আকার অনুযায়ী কোন দিকটা ছোট, মানে ডান দিক থেকে বাম দিকে গেলে কি হয়? এই দিক থেকে এদিকে যাচ্ছি তো আমি। এবার কত নম্বর বলছি দেখো, এটা হচ্ছে 14 নম্বর শ্রেণী, মাঝখানে 15 আছে, 16, 17 আর 18। তাহলে এই দিক থেকে এদিকে গেলে পরমাণুর আকার কি হয়? না, পরমাণুর আকার ছিল তো, আমি পড়েছিলাম খাতাতেও। পরমাণুর আকার এদিক থেকে এদিকে গেলে কি হতে থাকে ক্রমশ? না, ভালো করে দেখো, দেখো বই দেখো, বই দেখে আমাকে বলো। সেই পরমাণুর আকার, তরিণাত্মকতা একটা টপিক ছিল, টপিক বের করো, নিজেরাই বলো আমাকে, আমি বলে দেবো না, তোমরা বলো। পেয়েছো? তরিণাত্মকতা পরমাণুর আকার পাশাপাশি ছিল, দেখো না। না, এটা তো পরমাণুর আকার ছিল, তরিণাত্মকতা কেন যাবে? আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, দেখো এর সর্বশেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? 4টে। তাহলে মিডিল এখানটাতে, আর এর সর্বশেষ কক্ষে 4টে ইলেকট্রন আছে। তাহলে এই মিডিলের সাথে এর যে আকর্ষণ, হ্যাঁ, তাহলে উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। তাহলে ডান দিক থেকে বাম দিকে গেলে কি হবে? হ্রাস পায়। তাহলে এই দিকে দেখো, এই আমি এই ব্যাপারটা বুঝিয়ে দিই। এর সর্বশেষ কক্ষে 4টে আছে, তাহলে কেন্দ্রের সাথে এর টান কিন্তু এই 4 দিক থেকে আছে। হলো, এর সর্বশেষ কক্ষে 6টা আছে, তার মানে কেন্দ্রের সাথে এর টান কদিক থেকে আছে? 6 দিক থেকে আছে। আর এর সর্বশেষ কক্ষে কটা আছে? 8টা, মানে এর কেন্দ্রের সাথে এর টান কদিক থেকে থাকবে? 8 দিক থেকে থাকবে। তাহলে একটা ইলেকট্রন এখানে যে পরিমাণ শক্তি দেয়, যেহেতু প্রত্যেকের দ্বিতীয় কক্ষপথ, এখানে এর সাথে এর 4টের যে টান, একটা ইলেকট্রনকে এর যে বল দ্বারা টানছে, এরও তো একটা ইলেকট্রনকে সেই বল দ্বারা টানবে, কারণ কক্ষপথটা সবারই একই। তাহলে এখানে যে 4টার জন্য যে বল সৃষ্টি হবে, ফোর্সটা, এখানে 6টার জন্য সেই বলের মানটা কি হবে? বেশি হবে। এখানেতে ফোর্সটা কি হবে? আরো বেশি হবে, এটা সব দিয়ে কম। তাহলে যখন টান বাড়বে তখন মানে এই যে কক্ষপথটা কাছের দিকে, নিউক্লিয়াসের কাছের দিকে চলে আসবে। তো তাহলে যত শেষের দিকে যাবো, টান বেশি হলে কি হবে? কক্ষপথ ছোট। আর যত কক্ষপথেতে ইলেকট্রন সংখ্যা কম, তার টানও কম, তাহলে কক্ষপথটা কি থাকবে? বড়। তাহলে উপরে এই ডান দিক থেকে বাম দিকে গেলে ক্রমশ কক্ষপথের আকার কি হতে থাকে? ছোট হতে থাকে। তাহলে এখানে কোশ্চেনটা আছে যে মৌলগুলির মধ্যে পরমাণুর আকার সবথেকে কম কার? সি এর নাকি না? এখানে কোশ্চেনটা কি 2 নম্বরে এ ও বি এর মধ্যে পরমাণুর আকার, সেটা তো নিষ্ক্রিয়, তাহলে সেটাকে বাদ দিতে হবে। তাহলে বি এর পরমাণুর আকার কম, মানে এরও অ্যানসারটা, 2 এর অ্যানসারটা হলো আমার বি। 3 নম্বর কোশ্চেনটা কি করে দেখো, এ ও বি এর মধ্যে কোনটি বিজারণ ধর্ম বেশি? বিজারণ কাকে বলে? সংজ্ঞা বলো আমাকে, বিজারণ কাকে বলে? ইলেকট্রন গ্রহণ করাকে বলা হচ্ছে বিজারণ। লেখা আছে ইলেকট্রন গ্রহণ করাকে, দেখো বিজারণের সংজ্ঞা দেওয়া আছে এখানে, বলো কি লেখা আছে? জারণ, লেখা আছে ইলেকট্রন গ্রহণ করে আয়নে পরিণত হয়। দেখো এখানেতে এর সর্বশেষ কক্ষে কটা ছিল? 4টে, আর এর সর্বশেষ কক্ষে 6টা। তাহলে ইলেকট্রন গ্রহণটা কে বেশি করতে পারবে? বি। তাহলে কার প্রবণতা বেশি হলো? বি। তাহলে 3 নম্বর অ্যানসারটা কি হবে? বুঝতে পারলাম জিনিসটা? একটা ছবি আঁকলি, জিনিসটাকে নিজের মতো করে ভাবনা চিন্তা করে দিলে দেখবি সবগুলো হয়ে গেছে। না, এই কত নম্বরে আছে এটা? 2 নম্বরে। 2 নম্বরে মানে এই পার্টটা তোকে ভেঙে দেখাতে হবে, এই পার্টটা ভাঙতে হবে, দিয়ে অ্যানসারগুলো লিখে দিলে হবে। আয়ের দিয়ে এর এই বেশ, এটা বেশি, এর এটা বেশি, এর এটা বেশি। বুঝা গেল?
এটা তো সহজ, তোরা সবই পারবি, তিনটেরই অ্যান্সার একই আছে না? ঠিক আছে, মুছে দেবো? মুছে দেবো? আর কিছু লাগবে? ওখানে তো ব্যাখ্যা করতে তোকে বলেনি, 2 নম্বর 3টে কোশ্চেনের আনসার চেয়েছে, তুই ওইটাকে ইলেকট্রন বিন্যাস করে 3টে কোশ্চেনের নিজের মতো করে ভাবনা চিন্তা করে লিখে দিবি। 3 নম্বরে আসলেও তো এইটাই লিখতে হবে, তো ব্যাখ্যা করতে বলে দিবে তোকে। যদি বলে দেয় যে এই 3টা ইলেকট্রন পরমাণু ক্রমাঙ্ক এত এত, এদের মধ্যে কার পরমাণুর ব্যাসার্ধ কম, কারণ সব ব্যাখ্যা করো, বা কার পরমাণুর ব্যাসার্ধ কম ব্যাখ্যা করো, সেক্ষেত্রে তোমাকে কজটা লিখতে হবে, কেন কম, সেক্ষেত্রে তোমাকে যে ব্যাপারটা বোঝালাম তখন এটা লিখতে হবে। যদি ব্যাখ্যা করতে না দেয়, তোমার তো 3টে কোশ্চেন দেওয়া আছে, প্রতিটা কোশ্চেনের জন্য কত নাম্বার? 1। তাহলে 2 নম্বর মানে তো শুধু অ্যানসারটা লিখলেই হবে, এটা ভেঙে অ্যানসারটা লিখবে। ব্যাপারটা বোঝা গেল? কেউ এটা যদি নাও ভেঙে একদম লিখে দেয় তাই তো কোনো প্রবলেম নেই, কিন্তু তোমরা ভেঙে লিখবে। এরপরে কতটা হবে? এরপরে হচ্ছে 4 পয়েন্ট না 3 পয়েন্ট কতটা করলাম জানো? 8 এরটা করলাম না? দেখো তোমাদের যে একটা অঙ্ক 3.9 আছে, আইইউপিএসসি নামগুলো কিন্তু ভালো করে পড়বে, প্রত্যেকটা পেজেতে আইইউপিএসসি নাম দেওয়া আছে দুয়ের দাগেতে। আর দেখবে বড় কোশ্চেন যেগুলো আছে, বড় কোশ্চেনের শেষের দিকে কিন্তু ওই এটার সাথে এটার বিক্রিয়া কি হবে ওরকম কিছু রিঅ্যাকশন দেওয়া আছে, তো রিঅ্যাকশন গুলো আর আইইউপিএসসি নাম মাস্ট করতে হবে, এগুলো থেকে পরীক্ষায় নাম্বার আসে আর পরীক্ষাতে আসবে মাস্ট। এরপর দেখো বিভাগ ঘতে আছে, ঘয়ের আমরা 4.1টা করব। 4.1 এ কি দেওয়া আছে? আছে জিজ্ঞাসা চিহ্নের পরে অঙ্কটা দেওয়া আছে, দেখো। ও আচ্ছা, তাহলে সরি, পেন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা 4.2 হবে। দেখো লেখা আছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কোন গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়, গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত? এখানে কিন্তু কোনো কিছু স্থির নেই, কোনো কিছু স্থির আছে? তাহলে এখানেতে বয়েল-চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা পাবো নাকি? তাহলে বয়েল-চার্লসের সমন্বয় সূত্র থেকে পাই P1 V1 T1 সমান P2 V2 T2। এই যে জিনিসটা করলাম, কেন করলাম? কারণ এখানে অঙ্কের মধ্যে 3টে জিনিসই দেওয়া আছে, ওর বাইরে কিছু দেওয়া নেই, উষ্ণতা, চাপ আর আয়তন। P1 সমান P ছিল, ধরে নেব P1 সমান P, V1 সমান V। এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, ভিভিআই যে রাখবে অঙ্কটাতে, এটা দ্বিগুণ বলা আছে, কখনো কখনো এটা অর্ধেকও বলে দিতে পারে। আর T1 সমান 0 ডিগ্রি সি সমান 273 কেলভিন, কারণ ক্যাপিটাল টি আছে তাই কেলভিনে প্রকাশ করতে হবে। তাহলে P2 সমান কত হবে? P2 সমান দ্বিগুণ হয়েছে মানে 2P, V2 সমান 2V হলো। এগুলোকে সব ধরে ধরে লিখবি রে, আগুন ধরে দিবি। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রাথমিক চাপ P এবং প্রাথমিক আয়তন V ধরি, এই কথাটা কিন্তু ফার্স্টে লিখে দিবি। ধরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রাথমিক চাপ P আর প্রাথমিক আয়তন V, বাস। একক লিখে দিবি, একক বলতে না তো একক দেনে, তোমরা নিজের মতো করে একক, শুধু কথাটা লিখতে হবে কি একক। P into V by 273 সমান 2P into 2V by T2। T2 এর মানটা বের করতে বলেছে আমাকে, তাহলে উপরেতে VV কেটে যাবে, PP কেটে যাবে, ডিরেক্টলি আমরা গুণ করব এটার সাথে এটা। T2 সমান 273 into 4। ও চারটা লিখে দিন বাবা গো, দিন দিন হাতের এটা খারাপ হয়েছে। 3 4 12 2 হাতে রইলো 1, 4 7 28 29 এর 9 হাতে রইলো 2, 4 2 8 দিয়ে 10। এটা কেলভিন। এখান থেকে তোমরা যদি ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করতে চাও তাহলে T ডিগ্রি C সমান 92 মাইনাস 273 দিয়ে ডিগ্রি C। এবার এটাকে বিয়োগ করে দিলে যা হবে হবে। কেলভিনে রাখলেও নাম্বার কাটবে না, 1 নাম্বার
বেটার অপশন কেলভিনে রেখে দিই। কোথায় কি ভুল হয়ে যায় এখন কে আর দায়িত্ব নেই নাকি? বল বেশি পাকামোর দরকার নেই, যতটুকু হয়েছে ততটুকু লেগে বেশি স্যার। এই পরেরটা করছি দেখো, অথবা 4.2 এর অথবা অথবা এই অঙ্কটা কিন্তু আরো সহজ এটার থেকে। অঙ্কটাতে কি লেখা আছে, 760 মিমি এইচজি চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 সিসি। ওই চাপে দেখো চাপটা কি বলেছে, ওই চাপ মানে চাপ স্থির, আমার এখানে পিটা স্থির আছে, তাহলে পি চাপ যদি স্থির হয় তাহলে ভি এর সাথে কার সম্পর্ক হবে, টি এর। তাহলে এটা ভি এর সাথে টি এর সম্পর্ক আছে চার্লসের সূত্র, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী কি হবে, এখানে লিখব চার্লসের সূত্র অনুযায়ী v1/t1 সমান v2/t2। চার্লসের সূত্র অনুযায়ী v1/t1 সমান v2/t2। তাহলে v1/t1 সমান v2/t2 যদি হয়, এখানে লিখে দিবে p স্থির, কি লিখবে, p স্থির সমান 760 মিমি এইচজি। তোমরা কোনো ইনফরমেশন ছাড়বে না পরীক্ষার খাতায়, বুঝা গেল? যেন টিচার তোমার খাতা থেকে বুঝতে পারে যে এই ইনফরমেশন দেওয়া আছে, এটা বের করতে বলেছে। অঙ্ক যেমন অঙ্ক পড়ে ভাষা বুঝতে হয়, তেমন আমি যখন অঙ্কটা তৈরি করব, অঙ্কটা মাস্টার দেখেই বুঝতে হবে কোশ্চেনটা কি করা আছে, ব্যাপারটা বলে দিয়ে এখানে আমরা কি করব, এবারে v1 এর মান, t1 এর মান, আর কি দিয়েছে v2 বের করতে বলেছে, t2 এর মান দেয়া আছে। v1 এর মান দেখো 300 সিসি দেয়া আছে, কত 300, ঠিক তো? আর t1 কত আছে, 0 ডিগ্রি সি সমান 273 কেলভিন। আর একটা কত দেয়া আছে, t2 546 ডিগ্রি সি সমান 546 প্লাস 273 কে সমান কত হবে, এটা যোগ করলে 819 হলো। এবারে মানগুলো বসে দাও, v2 বের করব, মানে কি v2টা রয়ে যাবে, এটা কোনাকুনি গুণ এটা ভাগ হবে, v2 সমান v1 ইনটু t2/t1, তাই তো? তাহলে v1 এর মান কত আছে, 300, t2 এর মান বাই t1 এর মান, দেখো এখান থেকে কি করব, আমরা কাটাকুটি করব, তাই তো? 3 দিয়ে কাটাকুটি করব, এটাকে 3 দিয়ে কাটলে কত হয়, 91 হয়, আর এটাকে 3 দিয়ে কাটলে কত হবে, 100, আর এইটা দিয়ে এটাকে কাটলে কত হবে, একদম 9, কত হয় 9, তাহলে কত হবে 900 সিসি। তাহলে অন্তিম আয়তন কত হবে, ওই গ্যাসের আয়তন কত হবে, ওই গ্যাসের আয়তন হবে 900 সিসি। এর আগে যে অঙ্কটা করেছিলাম সেটা তো বলা ছিল যে আয়তনটা যদি দ্বিগুণ করা হয়, মনে আছে অঙ্কটা, মানে সরি, উষ্ণতা 0 ডিগ্রি থেকে কত করলে আয়তন আর চাপ উভয় দ্বিগুণ হবে। আমি ওই অঙ্কটাকে তোমাদের একটু ঘুরিয়ে দিচ্ছি, উষ্ণতা 0 ডিগ্রি থেকে কত হলে আয়তন ও চাপ উভয় অর্ধেক হয়ে যাবে, আমার জন্য অঙ্কটা করে আনবে, বোঝা গেল অঙ্কটা? একটা অঙ্ক লিখে নাও।